ইসলামী ব্যাংক বাংলাদেশে একটি আস্থার প্রতীক। প্রায় 400টি শাখা, 271টি উপশাখা, প্রায় 2800টি এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং 3 কোটির মতন গ্রাহক নিয়ে এটি বাংলাদেশের মানুষের কাছে একটি আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। 7 দিনে উধাও 4200 কোটি টাকা। সংসদে মারদিয়া মমতাজের বুদ্ধিদীপ্ত বক্তব্য। ইসলামী ব্যাংকে কার ইশারায় এই ব্লুপ্রিন্ট? 3 কোটি গ্রাহকের আমানত কি চরম ঝুঁকিতে? জুলাই অভ্যুত্থানে বিতাড়িত গভর্নর কেন ইসলামী ব্যাংকের পর্ষদে? 10,000 কোটির ভিক্ষার ঝুলি। যে ব্যাংক একসময় অন্যকে ঋণ দিত, আজ তাদের এই দেউলিয়া দশার নেপথ্যে থেকে অর্থনীতি একটি রাষ্ট্রের হৃৎপিণ্ড। আর সেই হৃৎপিণ্ড থেকে যদি নীরবে রক্তক্ষরণ শুরু হয়, তবে একটি দেশের মৃত্যু হতে খুব বেশি সময় লাগে না। 400টি শাখা, 271টি উপশাখা, 2800টি এজেন্ট ব্যাংকিং আউটলেট, আর এই বিশাল নেটওয়ার্কের উপর ভরসা করে নিজেদের জীবনের শেষ সম্বলটুকু জমা রেখেছিলেন দেশের 3 কোটি সাধারণ মানুষ। হ্যাঁ, আমরা কথা বলছি বাংলাদেশের মানুষের আস্থার সবচেয়ে বড় প্রতীক, প্রবাসীদের ঘাম ঝরানো রেমিট্যান্সের শীর্ষ সংগ্রাহক ইসলামী ব্যাংক বাংলাদেশের কথা। কিন্তু আজ এই আস্থার পিরামিডটি আক্ষরিক অর্থেই খাদের কিনারে এসে দাঁড়িয়েছে। বিগত ফ্যাসিবাদের আমলে যে ব্যাংকটিকে গিলে খেয়েছিল একটি সংঘবদ্ধ মাফিয়া চক্র, নতুন সরকার আসার পর মানুষ ভেবেছিল হয়তো এবার দিন বদলাবে, কিন্তু না। জাতীয় সংসদে দাঁড়িয়ে সংসদ সদস্য মারদিয়া মমতাজ আজ এমন এক ভয়ঙ্কর সত্য উন্মোচন করেছেন যা পুরো দেশের অর্থনীতিতে এক মেগাটন বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। কি ঘটছে ইসলামী ব্যাংকের অন্দরমহলে? কেন মাত্র 7 দিনের ব্যবধানে তুলে নেওয়া হলো 4200 কোটি টাকা? আর জুলাইয়ের ছাত্র জনতার অভ্যুত্থানে বিতাড়িত এক সাবেক গভর্নরকে কেন বসানো হলো এই 3 কোটি মানুষের আমানতের পাহারাদার হিসেবে? আসুন ইসলামী ব্যাংক নিয়ে রাজনীতির দাবার বোর্ডে চলা এই শ্বাসরুদ্ধকর মেগা থ্রিলারের নিখুঁত ময়না তদন্ত করি। জাতীয় সংসদের ফ্লোরে দাঁড়িয়ে সংসদ সদস্য মারদিয়া মমতাজ যখন কথা বলছিলেন, তখন পুরো সংসদ যেন পিনপতন নীরবতায় স্তব্ধ হয়ে গিয়েছিল। তিনি অত্যন্ত ক্ষোভের সাথে স্মরণ করিয়ে দেন ইসলামী ব্যাংকের সেই সোনালী অতীতের কথা, যে ব্যাংকটি সর্বাধিক সংখ্যক প্রবাসী অ্যাকাউন্টের মাধ্যমে টানা 9 বার সর্বাধিক রেমিটেন্স সংগ্রহকারী ব্যাংক হিসেবে স্বীকৃতি পেয়েছিল। সেই ব্যাংকটির আজ এই জীর্ণ দশা কেন? উত্তরটি লুকিয়ে আছে বিগত ফ্যাসিস্ট সরকারের এক মেগা লুটের ব্লুপ্রিন্টের মাঝে। মারদিয়া মমতাজ অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়েছেন, বিগত ফ্যাসিস্ট সরকার একটি সুনির্দিষ্ট ক্ষমতাধর গ্রুপের মাধ্যমে অবৈধভাবে এই ব্যাংকটিকে দখল করে নিয়েছিল। আর সেই লুটেরা গ্রুপটি এতটাই বেপরোয়া ছিল যে ব্যাংকের মোট খেলাফি ঋণের অর্ধেকের বেশি টাকাই তারা একা তুলে নিয়েছিল। ব্যাংকটি আক্ষরিক অর্থেই পরিণত হয়েছিল একটি ফাঁকা সিন্ধুকে। 5ই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর যখন নতুন নির্বাচিত সরকার দায়িত্ব নিল, তখন 3 কোটি গ্রাহক বুক ভরা আশা নিয়ে ভেবেছিল এবার হয়তো ইসলামী ব্যাংক তার হারানো প্রাণ ফিরে পাবে। কিন্তু গল্পের সবচেয়ে বড় টুইস্টটি অপেক্ষা করছিল এখানেই। মারদিয়া মমতাজ এক হারহীন করা প্রশ্ন ছুড়ে দিয়েছেন জাতির সামনে। তিনি বলেছেন, নির্বাচিত সরকার আসার পর এমন একজন ব্যক্তিকে এই ব্যাংকের দায়িত্ব দেওয়া হলো যিনি জুলাই আন্দোলনের পর জনতার চরম আকাঙ্ক্ষার কারণে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদ থেকে অপসারিত হয়েছিলেন। ভাবতে পারেন, যে ব্যক্তিকে জনতা প্রত্যাখ্যান করেছে তাকেই আবার বসানো হলো দেশের সবচেয়ে বড় ব্যাংকের মাথায়। মারদিয়া মমতাজ এখানেই থামেননি। তিনি ওই ব্যক্তির যোগ্যতা নিয়ে এক ভয়ঙ্কর তথ্য ফাঁস করেছেন। তিনি জানিয়েছেন, ওই সাবেক গভর্নরের পরিবারের একজন সদস্য, অর্থাৎ তার স্ত্রীর নামেই রয়েছে 3 কোটি টাকার খেলাফি ঋণের কলঙ্ক। যাদের নিজেদের ঘরে ঋণ খেলাপি, তারা কিভাবে একটি দেউলিয়া হতে বসা ব্যাংকের উদ্ধারকর্তা হতে পারে? মারদিয়া মমতাজের ভাষায়, তিনি এই পদটির জন্য কোনো মতেই যোগ্য ছিলেন না। এই অযোগ্য এবং বিতর্কিত নিয়োগের ফলাফল কি হয়েছে?
আমরা আশা করেছিলাম নির্বাচিত সরকার আসার পরে এই অবস্থার পরিবর্তন ঘটবে। আমরা দেখেছি নির্বাচিত সরকার আসার পরে এমন একজন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হলো যিনি জুলাই আন্দোলনের পরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে জনতার আকাঙ্ক্ষার কারণে অপসারিত হয়েছেন। আমরা জানি না এর পেছনের কারণ কি, বরং তার একজন পরিবারের সদস্য, তার স্ত্রীর 3 কোটি টাকা ঋণ খেলাপি। সুতরাং এক্ষেত্রে আমাদের মনে হয় যে তিনি এই পদটির জন্য কিছুতেই যোগ্য ছিলেন না। মারদিয়া মমতাজ চৌঠা জুনের দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এর একটি ভয়াবহ রিপোর্টের রেফারেন্স টেনে আনেন। তিনি জানান, ওই বিতর্কিত ব্যক্তিকে বসানোর পর মাত্র 7 দিনের ব্যবধানে ইসলামী ব্যাংক থেকে তুলে নেওয়া হয়েছে 4,200 কোটি টাকা। গ্রাহকরা চরম আতঙ্কে তাদের জীবনের শেষ সম্বলটুকু তুলে নিতে শুরু করেছেন। ব্যাংকের প্রতি মানুষের আস্থা তলানিতে এসে ঠেকেছে। অবস্থা এতটাই ভয়াবহ যে ব্যাংকের ক্যাশ রিজার্ভ রেশিও বা সিআরআর 7,000 কোটি থেকে ধসে নেমে এসেছে মাত্র 2,600 কোটি টাকায়। যে ব্যাংক একসময় তারুণ্য সংকটে অন্য ব্যাংককে ঋণ দিত, সেই বিপুল ঐশ্বর্যময় ব্যাংকটি আজ বাধ্য হয়ে বাংলাদেশ ব্যাংকের কাছে 10,000 কোটি টাকার তারল্য সাহায্য প্রার্থনা করেছে। মারদিয়া মমতাজের ভাষায় এটি একই সাথে দেশের অর্থনীতির জন্য এবং ব্যাংকের জন্য এক চরম অবমাননাকর ঘটনা। চৌঠা জুনের বিজনেস স্ট্যান্ডার্ড থেকে আমরা দেখি 7 দিনে 4,200 কোটি টাকা এখান থেকে তুলে নেওয়া যাওয়া হয়েছে। গ্রাহকরা আস্থা হারিয়ে ফেলছেন। সিআরআর প্রয়োজনীয়তা 7,000 থেকে কমে 2,600 কোটি টাকায় নেমে এসেছে। এই বিপুল ঐশ্বর্যময় ব্যাংকটি অবশেষে বাংলাদেশ ব্যাংকের কাছে 10,000 কোটি টাকার তারল্য সাহায্য প্রার্থনা করেছে, যেটি একই সাথে দেশের অর্থনীতির এবং ব্যাংকের জন্য চরম অবমাননাকর। ইসলামী ব্যাংক ইস্যুতে আজ 4টি অত্যন্ত স্পর্শকাতর বিষয় জড়িয়ে আছে: সক্ষমতা, জন আস্থা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা। মারদিয়া মমতাজ সংসদের ফ্লোরে দাঁড়িয়ে সরকারের কাছে 2টি সুস্পষ্ট দাবি তুলে ধরেছেন। প্রথমত, বাংলাদেশ ব্যাংকের ওই বিতর্কিত সাবেক গভর্নরের প্রতি সরকারের এই অদ্ভুত পক্ষপাতিত্বের আসল কারণ জাতিকে জানাতে হবে। দ্বিতীয়ত, বাংলাদেশ ব্যাংকের তদারকি কাঠামো, প্রাতিষ্ঠানিক স্বাধীনতা এবং সংসদীয় জবাবদিহিতার মধ্যে ভারসাম্য ফিরিয়ে আনতে হবে। তিনি তার বক্তব্যের শেষে এমন একটি কথা বলেছেন যা দেশের প্রতিটি নীতি নির্ধারকের মস্তিষ্কে অ্যালার্ম বেল বাজিয়ে দেওয়া উচিত। তিনি বলেছেন, ইসলামী ব্যাংক কেবল একটি আর্থিক প্রতিষ্ঠান নয়, এটি একটি ইকোসিস্টেম। হ্যাঁ দর্শক, এটি এমন একটি ইকোসিস্টেম যার সাথে জড়িয়ে আছে 3 কোটি পরিবারের হাসি কান্না, জড়িয়ে আছে লাখো প্রবাসীর ঘাম, জড়িয়ে আছে দেশের সামগ্রিক অর্থনীতি। এই ইকোসিস্টেমটিকে ধ্বংস করার অর্থ হলো পুরো দেশটিকে অর্থনৈতিক খাদের চরম তলানিতে ছুঁড়ে ফেলা। বিতাড়িত ওই সাবেক গভর্নরের খুঁটির জোর আসলে কোথায়? কার ইশারায় চলছে এই নতুন ব্লুপ্রিন্ট? ইসলামী ব্যাংক কি সত্যি ঘুরে দাঁড়াতে পারবে, নাকি হারিয়ে যাবে দেউলিয়া হওয়ার অন্ধকার গহ্বরে? উত্তরের অপেক্ষায় আজ পুরো বাংলাদেশ। অর্থনীতির অজানা সমীকরণ, পর্দার আড়ালের রাজনৈতিক গেম এবং খবরের পেছনের বস্তুনিষ্ঠ বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।